নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম রোমন্থন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, সবার কাছেই অনুরোধ, আপনারা কিন্তু বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প রোমন্থন। ফণিকে নিয়ে আমি আর গল্প লিখবো না মনে করেছিলাম, কারণ যে কটা গল্প লিখেছি তাতে তার চেহারার বর্ণনাটা প্রায় হুবহু দেওয়ায় সে একটু ক্ষুণ্ণই হয়েছিল। অনেকদিনের বন্ধু এবং দুঃসময়েরও বটে, তাকে আঘাত দিয়ে লাভ কি? কিন্তু মুশকিল হয়েছে এই যে বামুন দিদির কথা বলতে গেলে ফণির কথাটাও আপনি এসে পড়বে, কারণ এই বামুন দিদিটিকে আবিষ্কার করাই বোধহয় ফণির জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। তাহলে ব্যাপারটা খুলেই বলি। আমার গৃহিণী গেছেন কাশিতে হাওয়া বদল করতে। কাশিতে যাওয়াই সুবিধা, কেননা আমি বরাবর থাকতে পারবো না, আর তার ঝক্কি পোয়ানো যার তার কাজ নয়। সেই গন্ধমাদন বইতে গেলে বোধ করি মহাবীরও রণে ভঙ্গ দিতেন। একমাত্র লোক ফণি, পরোপকারটা তার নেশাও বটে, পেশাও বটে। পরোপকার না করে সে থাকতে পারে না, করতে না পেলে ক্ষুণ্ণ হয়। আর কোনো বৃত্তি বা কাজ নেই অবশ্য, পৈতৃক যৎসামান্য যা আছে তাতে কায় ক্লেশে চলে যায়, আর তাইতেই সে খুশি। বিবাহ করেনি, কারণ পরোপকার করতে করতে আর ফুরসুত মেলেনি। সুতরাং পয়সা রোজগারের তাগিদও কম। এখন পরের বিগাড় দিতে না পারলে বেচারি নিজেকে বেকার ও অসহায় মনে করে, এটাও ঠিক। আমার স্ত্রীর শরীর খারাপ, অবশ্য ভালো কোন কালে ছিল তা জানি না, তবে এবার একটু বেশি খারাপ। সুতরাং দিনরাতের একটা ঝি এবং দিনরাত ফরমাস কাটবার জন্য ফণি হাজির থাকা সত্ত্বেও আমার দিদি চলে আসার প্রস্তাব করায় তিনি চোখে অন্ধকার দেখলেন। দিদি সঙ্গে গিয়েছিলেন 15 দিনের করারে। 2 মাস কেটে যাওয়ায় তিনি অস্থির হয়ে উঠলেন। ঘরে তার আবার বউ আছে, এই 2 মাসেই হয়তো সমস্ত সংসারটাই সে আয়ত্ত করে নিলে ফিরে গিয়ে পূর্বের কর্তৃত্ব আর ফিরে পাবেন কিনা সন্দেহ। তাছাড়া তিনি না হলে সংসার চলবে না একটি দিনও। এই যে একটা ধারণা অনেক কষ্টে ছেলেদের কাছে তিনি প্রতিষ্ঠিত করেছেন, সেটাও হয়তো এতদিনে ফটো হয়ে যাওয়া বৃদ্ধদের মতোই হাওয়ায় মিলিয়ে গেল। সুতরাং ব্যস্ত তিনি হতে পারেন বইকি। শুধু ব্যস্ত নয়, পুরো 2 মাস কেটে যাবার পরও আমার ইনি যখন ঘরে ফেরবার কোনো কথাই তুললেন না, তখন দিদি রীতিমতো কান্নাকাটি শুরু করে দিলেন। অগত্যা তাকে কলকাতায় পাঠাবার ব্যবস্থা করতে হলো। কিন্তু সমস্যা এই যে না থেকে ফণি ভয়ে ভয়ে একবার বলতে গিয়েছিল যে এখন একটু সুস্থ তো হয়েছেন, জি জোগাড় টোগাড় করে দিলে নিজের মতো দুটি ফুটিয়ে নিতে পারবেন না? তার উত্তরে আমার গৃহিণী এক ঝংকারে তাকে ঠান্ডা করে দিলেন। এই 2 মাসে যেটুকু বল পেয়েছি, এখন আগুন তাতে গেলে সেটুকু আবার চলে যাবে। যে কে সেই, তাহলে চেঞ্জে এসে লাভ কি হলো? আপনি একটা রান্নার লোক দেখুন। এখনকার দিনে কোনো লোক দেখাই অত সহজ নয়। যিনি চারিদিকে খবর পাঠালেন, ডাক্তার মৈত্র, ডাক্তার ব্যানার্জি থেকে শুরু করে
মেহবুবনগর মহিলা মহাবিদ্যালয়ের লেডি প্রিন্সিপাল মিস সান্যাল পর্যন্ত সবাইকার কাছে এসওএস গেল। কিন্তু তাদের অত গরজ কি? তারা ধীরে সুস্থে খোঁজ করতে লাগলেন। সবাই দূরে থাকেন, রিক্সা ভাড়া করে না গেলে উমার পক্ষে তাগাদা করা সম্ভব নয়। ফণি বেচারি হাতের কাছেই থাকে, তারই জীবন অতিষ্ঠ হয়ে উঠল। শেষে দিদির রওনা হবার দিন অবস্থা এমনই দাঁড়ালো যে সকাল থেকেই আহার নিদ্রা ত্যাগ করে উদ্ভ্রান্তের মতো ঘুরে সন্ধ্যার কিছু আগে কোথা থেকে যেন এই বামন দিদিটিকে ধরে নিয়ে এলো ফণি। বামন দিদি এসে দাঁড়াতে সকলেই বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে শুধু চেয়ে রইলাম। না, ফণির আবিষ্কারে বাহাদুরি আছে। বামন দিদির বয়স 60 থেকে 80-র মধ্যে। বয়সকালে হয়তো মহিলা রূপসী ছিলেন, এখন চেহারার ধ্বংসাবশেষের মধ্যে সে চিহ্ন খুঁজে বেড়াতে হয়। রোগা শীর্ণ দেহ, বাতে সমস্ত অঙ্গ বেঁকে চলে গেছে, এমন অবস্থা যে দাঁড়ালে বা চললে মনে হয় অঙ্গগুলি সকলেই পরস্পরের সঙ্গ এড়িয়ে চলতে চাইছে যথাসম্ভব। অষ্টাবক্রের কথাটা শুনেই এসেছিলাম এতদিন, এইবার প্রত্যক্ষ করলাম। বগলে একটি কাঁথায় জড়ানো বিছানা, ন্যাড়া মাথায় ভিজে গামছা পাট করা, তার উপর বসানো এক পুঁটুলি, হাতে দড়ি বাঁধা একটা সহস্র টোল খাওয়া ঘটি, একটি কমণ্ডলু। সেই অবস্থায় বেঁকে চুড়ে হাঁটতে হাঁটতে আসছেন ভদ্রমহিলা, কিন্তু তার জন্য মানসিক প্রসন্নতার অভাব নেই। এখানে পৌঁছেই অদন্ত মুখে একগাল হেসে বললেন, এই তো এসে গেলাম। এসে তো গেলেন, কিন্তু কতটা কি কাজে লাগবেন সেই বিষয়ে আমার স্ত্রী রীতিমতো সংশয় উপস্থিত হলো। তিনি সেই সুরেই প্রশ্নটা করলেন, কিন্তু আপনার যা শরীর দেখছি, পারবেন পারবেন রান্নাবান্না সব করতে? আবারও সেই বিশুদ্ধ দন্তহীন হাসি। কজনের রান্না আপনার? কজনার জন্যই ধরুন। 8-10 জনের রান্না এখনো আমি তুলে দিতে পারি, সূর্যি মাথার উপরে উঠবার আগেই। গৃহিণী আশ্বস্ত হলেন। বামন দিদিও বিছানা পটুলি নামিয়ে পা ছড়িয়ে বসলেন, আর ফণি বেচারি নিঃশ্বাস চেপে বাঁচল। সন্ধ্যা হতেই বামন দিদি হাঁক দিয়ে বললেন, কই গো, একটু তেল দেন। কি তেল? গৃহিণী বিস্মিত হয়ে প্রশ্ন করলেন। মাথার তেল, আবার কি? ওইটাই আমার একটু বেশি খরচ। গায়ে মাখার তেল হলেও হয়, না হলেও হয়, 4 বার চান করতে হয় যে আমাকে। আমার আবার মাথা গরমের ধাত কিনা। ভোরে একবার, দুপুরে একবার, এই সন্ধে একবার, আর রাত 10টায় একবার। কোনো কোনো দিন ঘুম না হলে রাত 1টা-1:30টাতেও করতে হয়। তা প্রত্যেকবারই মাথায় তেল দেন নাকি? হুমা, তা দিতে হবে না, মাথা গরমের ধাত যে। গৃহিণী তেলের শিশি দেখিয়ে দেন। ওই যে কুলুঙ্গিতে আছে নারকেল তেল। আমার পোড়া কপাল, আমি আবার নারকেল তেল মাখতে পারি না। ওই বাপু, তোমার একটু গন্ধ তেলই দিও, কতই বা মাখবো, এই তো আমার ন্যাড়া মাথা। গৃহিণী ফণিকে চুপি চুপি বললেন, ও দাদা, এই যে 5 বার করে গন্ধ তেল মাখতে চায়। ফণি বললে, কি আর করা যাবে বৌদি, টানাটানি করলে যদি সরে পড়ে, কত কষ্টে ধরে আনলু, বুঝেন তো। জোকের মুখে নুন পড়ল। গৃহিণী আগুনের তাতের ভয় গন্ধ তেলের শিশিটি বার করে দিলেন। স্নান করে এসে বামন দিদির এক হাঁক, ও ঠাকুর, উনুন কটা গো? ঠাকুর অর্থাৎ ফণি। ফণি একটু ভয়েই বললে, উনুন উনুন তো একটাই। বলেন তো আরো একটা জোগাড় করে দিতে পারি? হুম, ওতে তো আমার চলবে না। আজ রাত্রিরের মতো চালিয়ে নিচ্ছি দুটোতেই, কিন্তু কাল সকালে বাপু আরো একটা জোগাড় করে এনো।
একটাতে আমার রান্না হবে, একটাতে তোমাদের, আর একটা চা জল খাবার টুকিটাকি। এই ডালটাও করে নিলুম হয়তো। একে আমার মাথা গরমের ধাত। আমি তো আর 12টা পর্যন্ত হাঁড়ি হেঁচেল নিয়ে বসে থাকতে পারবো না। তারপরে আবার সেই বিমল হাসে। দুধ কত করে নাও গো বৌদি? দুবেলায় একশন নি, একটু বেশি নিচ্ছি। শরীর সারাতেই তো আসা, ওতে কৃপণতা করলে চলবে কেন? আমার আমার স্ত্রী কৈফিয়তের ভঙ্গিতেই বললেন, কাল থেকে মরুক গে, ওই 1.5 সেরি নিও। সকালবেলাটা চা খেয়েই চালিয়ে নি, আর বিকেলে একটু ঘন দুধ না হলে চলে না আমার। পোড়া কাপিংয়ে নেশা করে মরেছি কিনা, ওটুকু আমার চাই। আমার গৃহিণীও ফোনে পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। আমি ইচ্ছে করেই অন্যদিকে মুখ ফিরিয়ে রইলাম। আমি সেই দিনই গিয়েছি, আমার এসবে থাকবার দরকার কি? খানিকটা পরে ঘন দুধের ধাক্কাটা সামলে নিয়ে আমার স্ত্রী প্রশ্ন করলেন, সকালে সকালে আপনি কি জলখাবার খান মামুন্দি? হ্যাঁ, আমার আবার জল খাওয়া। যা হবে তোমাদের, লুচি পরোটা যা হবে তাই দিও, নইলে গোটা কতক মিষ্টি আনিয়ে দিও। ওসবে আমার কোনো ঝোঁক নেই। সকাল থেকে 3টি কাপ চা হলেই হলো। তবে ওই ভাতের পরে একটু মিষ্টির জল খাওয়া আমার অভ্যেস আছে। তা সে কতই বা খরচা। ভাতও আমি খুব কম খাই বৌদি। সেদিক দিয়ে আমাকে রেখে লাভ আছে। 3 চটাক, বড় জোর 1 পো চালের ভাত, তার সঙ্গে একটু ডাল আর একটু পোস্ত, এই হলেই আমার চলে গেল। তাও না দেও ক্ষতি নেই গো, একটু গাওয়া ঘি দিও, 2খানা ভাজা, আর একটু আলু ভাতে, শেষ পাতে একটু দুধ কি দই, তাতেই আমি সোনাহেন মুখ করে খেয়ে নেব কোনো। তবে হ্যাঁ, যেমন অল্প খাবো, যা তা চাল আমার কিন্তু চলবে না। একটু সুগন্ধি আতপ আমার জন্য আনিও বাপু। আবারও নিঃশব্দে তেমনই হাসেন বাবুন্দি, প্রসন্ন উদার হাসি। বলা বাহুল্য, আমার স্ত্রী নিঃশব্দেই এসব পরিপাক করলেন। না করে উপায়ও নেই। শরীর খারাপ তার, দুদিন আগুন তাতে গিয়ে এই 2 মাসে সব খরচ যদি বরবাদ হয়ে যায়, তো সেটা বেশি লোকসান। সুতরাং পরের দিন থেকে সগৌরবে 3টে উনুনে প্রত্যহ আধমন করে কয়লা পুড়তে লাগলো। তেল ঘিয়ের এমন ছড়াছড়ি শুরু হলো যে নর্দমা দিয়ে গড়াতে লাগলো তা। তাতেও নিস্তার নেই। জল 1 ঘটিও তিনি তুলবেন না, কারণ তিনি তো আর ঝি নন। কুটনো করতে পারবেন না, তা আগেই বলে দিয়েছিলেন। তার নাকি হাত কাঁপে, বাটনাও তাই। ফলে ঝিকে হামেহাল তার পিছনেই থাকতে হয়। আমাদের কাজে তাকে আর 1 মিনিটও পাবার জো রইল না। বামুন দিদির আবার এমন পোড়া মন, ডালই হোক আর দুধই হোক, চড়ালে আর মনেই থাকতো না। পুড়ে পোড়া গন্ধ ছাড়লে তবে তার হুঁশ হতো। তার ফলে প্রত্যহ দুবেলা 1.5 পোয়া দুধ বৈশানরের ভোগে যেত, এবং 2বার করে ডাল রাঁধতে হতো। নইলে আমার স্ত্রীকে বসে বসে মনে করিয়ে দিতে হতো যে ডাল হয়ে এলো, এবার নামান। তবু দিন 4-5 এমনি ভাবেই চলল। কিন্তু তারপরে এক কাণ্ড বাঁধিয়ে বসলেন মামুন্দি, আর তাতে তার জীবনের একটা রহস্য উদ্ঘাটিত হয়ে গেল। আমাদের বাড়ির সামনে একটি কুয়া ছিল, তার ওপাশে ছিল কয়েক ঘর কুমোর এবং রজক। এদের মধ্যে কেউ কেউ স্বধর্ম ত্যাগ করে সাইকেল রিক্সার কারবার করেছিল। সস্ত্রীক রিক্সা মেরামত করে এবং ভাড়া কাটায়। এইসব নিয়ে হইহল্লা লেগেই থাকতো। সন্ধ্যের সময় নেশাও চলতো একটু আধটু। সুতরাং সে হল্লা ঠান্ডা হতে রাত 12টা-1টা বেজেই যেত প্রায়। বাঁধানো কুয়াতলাটা ছিল সাধারণ চণ্ডীমণ্ডপ গোছের। সেই চত্বরে বসেই আড্ডা চলতো, আর চলতো তামাক। খাটিয়াও পড়তো 2-1টা রাত্রিবেলা। আড্ডা যখন, বিশেষ করে নেশাখোরের আড্ডা,
তখন খোশ গল্পের সঙ্গে ঝগড়াটাও অঙ্গাঙ্গিভাবে মিশে থাকবার কথা, আর থাকতো তাই। আমাদের ওটা গা সওয়াই হয়ে গিয়েছিল। সেদিনও শুরু হয়েছিল অতি সাধারণভাবে। ঝগড়ু কুমোর কিঞ্চিৎ রসাশ্রিত হয়ে তার বিরাদারদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করছিল। হঠাৎ ভেতর থেকে ওর স্ত্রী মুনিয়া ঝেঁঝে উঠল। चूल्हा सुलग गया, अभी तक सौदा नहीं आयल। बड़ा पंडित जी बनकर बड़ा बड़ा थाउन, जा पहले सौदा ले आ। तू काहे नहीं जा तू? कल हमारा जीवा में से आटा ना चोरी कैलू, वही से सौदा लिया हुआ। झुगड़ू मेजाजेर माथाয় जवाब दिले, देखा 10 आदमी के बीच में हमको चोर मत कहल करा। मुनिया রণরঙ্গিনী বেশে বেরিয়ে এলো ঘর থেকে। पैसा लेला का है, हम अलबत्ते खाबो। মুনিয়া ছুটে গিয়ে রান্নাঘর থেকে হাতাখানা করায়ত্ত করলে। अब चोरी की बात मुंह से निकली तो कंचुल से पिटत पिटत नेशा छुटा देबो। लतियात लतियात होश बिगड़ देबो। खिया के बखत मालिक नहीं, लतियाया के बखत गोसाई बनी है। मुनिया समान तेड़े झंकार दिए उठे। देखा और बोला जिन, हमारा नशा भयल बा, अब उठिला तो जुआर हड्डी चूर चूर कर डालिला। আমরা বারান্দা থেকে এই নাটক উপভোগ করছি। বামন দিদিও বসেছিলেন পা ছড়িয়ে। হঠাৎ কি হলো, বামুনদি তরবরিয়ে উঠে পড়ি কি মরি করে ছুটলেন নিচে। রাস্তা পেরিয়ে পোতলায় পৌঁছতে পৌঁছতে থানের আঁচলটাও জড়িয়ে নিচ্ছেন। আমরা হা হা করতে করতে এই কাণ্ডটি ঘটে গেল। বাধা দেবার অবসরই হলো না। একেবারে ঝগড়ুর সামনে গিয়ে তেমনি অষ্টাবক্রভাবে দাঁড়িয়েই হাত পা নেড়ে বললেন, দেখো আজকাল আর ওসব দিন নেই হ্যাঁ, কথায় কথায় বউকে ধরে ঠেঙানো नहीं चलेगा। आजकल डाइवोर्स बिल पास हुआ है, वो আর তোমার ঘর नहीं करेगा। তারপর মুনিয়ার বাহু মুলটা ধরে এক হ্যাঁচকা টান দিয়ে বললেন, এই বউ চলে আয় দিকি, আমি কাল তোকে फौजी रे वकीलेर बाड़ी ले जाएगा। मुकदमा करके उसको तालाक देके তুই আর একটা শাদি कर लेगा। প্রথমটা সকলেই হকচকিয়ে গিয়েছিল, মুনিয়াও তাই। তারপরে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বললে, আরে বুড়িমা, আমার সঙ্গে আমার আদমির বাত হচ্ছে, তুমি আসবে কেন এর মধ্যে? আর আমি কি মুসলমান আছি যে তাল্লাক দেবো? বহুত বদ আছো তো তুমি বুড়িয়া। ততক্ষণে ঝগড়ুও টলতে টলতে উঠে দাঁড়িয়েছে। তার মুখের চেহারা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বারান্দায় আমরা আছি, আমাদের দিকে মুখ করে বলল, দেখিয়ে বাবু সাহেব, আমরা আছি আমাদের লিয়ে। এই বুড়ি কেন কথা কইবে? আমরা বড় লোক না হতে পারি, আমাদের भी इज्जत আছে। আমার औरतকে বাহার করে নিয়ে যেতে চায়, कितना बुरी बात আছে বলুন তো। देखा मोहल्ला के 10 आदमी, हम जाए कहाँ थाई কি বেজায় कहाँ थाई। বাকি যারা ছিল আশেপাশে তারাও ততক্ষণে রুষ্ট মুখে উঠে দাঁড়িয়েছে। ভাবগতিক দেখে আমাদের মাথা গরম মামুন দিদিরও বোধ করি মাথা ঠান্ডা হয়ে এসেছে। তিনি পা পা করে পিছিয়ে বাড়ি ফিরে এলেন। মুখটা গোঁজ করে বললেন, হ্যাঁ মরো, বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। বলি ভাতারের নাতি যেটা খেয়ে মরছিস, আইন হয়েছে, ড্যাং ড্যাং করে ডাইভোর্স করে বেরিয়ে যা, তা নয়। আমার স্ত্রী মৃদু অনুযোগ করে বললেন, কি বলেন মামুন্দি? স্বামী স্ত্রীর নেশার ঝোঁকে ঝগড়া হয়েছে, তাই বলে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাবে? কেন যাবে না? কেন যাবে না শুনি? মামুন্দি জ্বলে ওঠেন একেবারে। লাথিকে পড়ে থাকবে নাকি?
আমাদের সময় মুখ পোড়ারা এই আইন তো করেনি, নইলে দেখিয়ে দিতুম আমাদের মিনসেকে। বলতে বলতেই উঠে দাঁড়ান তিনি। কি বলবো বৌদি, 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, সে মিনসের তখন 30 বছর বয়স। একটা বউ খেয়েছে তার আগে, বাড়িতে ছিল একটা ঝি, তাকে নিয়েই ঘর সংসার পেতে বসলো। রোজগার পাতি নেই, দান মানা গরুর কাজ সব করাতো আমাকে দিয়ে, আর উঠতে বসতে লাথি। খিটো পায়ের লাথি খেয়ে একদিন যেন দম বন্ধ হয়ে আসতো। মাকে বললে মা শুধু কাঁদতো আর বলতো, কি করবি বল মা, হিন্দুর মেয়ে, এ তো আর ফেরাবার নয়। মিছে বেঁচে থাকলে দেখিয়ে দিতুম, এই বয়সে মামলা করে ডাইভোর্স নিয়ে তবে ছাড়তুম। কি বলবো, মিছে মরে গেল তাই। বলতে বলতে বামুনদির কোটরগত 2 চোখের কুল ছাপিয়ে জল ঝরে পড়ল। আমার স্ত্রীর চোখেও জল এসে গিয়েছিল। আমি একটু চুপ করে থেকে প্রশ্ন করলুম, আপনার স্বামী কদিন মারা গেছেন মামুন্দি? মামুন্দি আঁচলে চোখ মুছে বললেন, সে হলো অনেক দিন ভাই। 9 বছরে বিয়ে হয়েছে, 16 বছরে বিধবা হয়েছি। সেও হলো আজ 30-40 বছরের কথা। বামুন্দি আর দাঁড়ালেন না, মাথায় একটু গন্ধ তেল রগড়ে কলের নিচে গিয়ে বসলেন। শেষ হলো আজকের গল্প, শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প রোমন্থন। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।